হাংরি আন্দোলন বাংলা সাহিত্যের আকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ৬০-এর দশকের রাজনৈতিক আন্দোলনে উত্তাল বাংলার সাহিত্য ধারায় প্রতিষ্ঠান বিরোধী বিদ্রোহের বীজটি বপন করেছিলেন হাংরি লেখকেরাই। আর এই আন্দোলনের অন্যতম পুরোধার নাম মলয় রায়চৌধুরী। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, গণবুদ্ধিজীবী এবং গল্পকার। যদিও ছোট গল্প তাঁর সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু যে কটি লিখেছেন তাতে তাঁর নিজস্বতা পুরোপুরি বর্তমান। আজকে যে গল্পটি গল্পে আড্ডায় রৌহিনের আসরে পড়ছি তার নাম মিহিকার জন্মদিন। গল্পটি প্রকাশিত হয়েছিল ২০১৯ বইমেলায় গুরুচণ্ডালী প্রকাশিত মলয় রায়চৌধুরীর নিজের বাছাই বইটিতে। সেই বই কিভাবে পেতে পারেন তার খোঁজ খবর অবশ্যই থাকবে আমাদের বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নিই মলয় রায়চৌধুরীর ছোট গল্প মিহিকার জন্মদিন। পাঠে আমি রৌহিন। সবাই দাড়িটা কামিয়ে ফেলতে বলছে। চাকরি করার সময় যখন অফিসের কাজে মুম্বাই থেকে সময় অসময় পশ্চিমবঙ্গে যাতায়াত শুরু করলুম, তখন দাড়ি ছিল না। চাষি, তাঁতি, জেলেদের হাল ফেরাবার জন্য কি কি করা যায় সেই সব খোঁজ খবর নিতে তাদের কাছে কিছু জানতে চাইলে বাংলাতেই জানতে চাইতুম। জবাব পাওয়া যেত না ঠিক মতন। জ্ঞান জোগাড় করব তা নয়, একেবারে বোকচন্দর হয়ে ফিরতুম। অফিসের হাই আমলারা সবাই খাপ্পা। সুব্রমণিয়াম তামিল হয়ে তথ্য জোগাড় করছে, তারাপুরকর মারাঠি হয়ে সঠিক প্রতিবেদন বানাচ্ছে, খান্না পাঞ্জাবি হয়ে চাষাবাদের খাঁটি খবর আনছে, আর আমি বাঙালি হয়ে বাঙালিদের কাছ থেকে ঠিক মতন ব্যাপার স্যাপার জেনে আসতে পারছি না। আমার নিজের বাপ ১৪ পুরুষের শাকিন, অথচ সেখানেই গাড্ডুস মারছি। অন্য রাজ্যগুলোয় যখন যাই সেখানে তো লোকে দিব্যি আমার হিন্দি, ইংরেজি, জগাখিচুড়ি ভাষা বুঝে যায়, আর হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে হাফ হিন্দি হাফ মাতৃভাষায় যা যা বলে প্যাডে টুকে নিয়ে যখন রিপোর্ট জমা দিই, ম্যানেজিং ডাইরেক্টর আগেকার কালের ব্রাহ্মণদের মতো সাধু সাধু বলে সাবাসী দেন, অবশ্য ইংরেজিতে। পশ্চিমবঙ্গের অ্যাসাইনমেন্ট পেলে তাই এড়িয়ে যাই। যদিও পশ্চিমবাংলায় থাকা খাওয়া সস্তা বলে টিএডিএ থেকে অনেক টাকা বাঁচিয়ে আনা যায়, কিন্তু কি আর করা, অপদার্থর বদনাম থেকে পদার্থের লোকসান হওয়াটা বেটার। বাঙালিরা বোধহয় তোমায় বিলিভ করে না, বলেছিল সুবিমল, মানে সুবিমল বসাক। ও বছর ৩০ আছে পশ্চিমবঙ্গে, ঘুলে মিলে গেছে। আরে দিনাজপুরে আর মুর্শিদাবাদের গ্রাম তো দেখছি বিহারি অধ্যুষিত। যখন পার্টির কাজ করতুম ওসব অঞ্চলে অনেক ঘুরেছি। আপনি ওসব জায়গায় ট্যুর নিচ্ছেন না কেন? বিশ্বজিৎ সেন উপদেশ দিয়েছিল। বিশ্বজিৎ কমিউনিস্ট বলে সুবিধে করতে পেরেছিল। আমার তো কোনো ইষ্ট নেই। ছোটবেলায় ঠাকুমা বলতেন, ইষ্ট দুরকমের হয় রে, যা চাই তা যেমন ইষ্ট, তেমনি যা চাই না তাও ইষ্ট। নইলে ইটকে আর ইষ্টক বলবে কেন, হরিমটরকে ইষ্টমালা বলবে কেন বল? আমি তো এটাও জানি না যে কালী, শিব ঠাকুর, গুরু ঠাকুর, সে যার নামই লোকে জপুক, মালাটাকে কেন হরিমটর বলে। আমি দেখেছি মাদুলিকেও বলে ইষ্ট। কলকাতা থেকে যেসব ক্লার্ক আর জুনিয়র অফিসার ট্রান্সফার হয়ে আসতো, তারা মাদুলি আর মার্কস সঙ্গে করে আনত। তারপর ভালো ইষ্ট খারাপ ইষ্টর মাঝখানে চটকে যেত। কলকাতায় অনেককে দেখেছিলুম টেরি ইগলটন নিয়ে, ফ্রেডরিক জেমিসন নিয়ে চটকে যাচ্ছে। ফ্রেডরিক জেমিসনটা ওদের যেভাবে চটকাচ্ছে, ঠিক যেমন জর্জ চার্নকটা ওদের বাপ হয়ে চটকেছিল। টেরি ইগলটনটা তো একটা আস্ত গাধা, মোল্লা নাসির উদ্দিনের গাধা। মোল্লার কথা মনে পড়ায় দাড়ির আইডিয়াটা এসেছিল। সুরজিৎ সেন মোল্লা নাসির উদ্দিন নিয়ে গবেষণা করছে। ও বলেছিল মোল্লা নাসির উদ্দিন নামে আদপে কেউ ছিল কিনা ডাউটফুল। গল্পগুলো তুর্কির লোকেরাই বানিয়েছিল। তুর্কিরা আসলে মঙ্গোলিয়া থেকে গিয়ে জায়গাটা দখল করেছিল বলে লোকে ভাবে মোল্লা নাসির উদ্দিনের দাড়িতে শিবাজি বাণজ্যের মতো ১০-১২ গোছা সাদা তুলনামূলক চুল ছিল। আসলে মোল্লা নাসির উদ্দিনের গল্প চারিয়ে লোকে অটোমান সাম্রাজ্যের আগের চুটকি দাড়ি খলিফাদের আক্রমণ করত। সরাসরি আক্রমণ করলে তো খলিফাদের পার্টি পদে বাস করে দেবে, তাই দাও ধোলাই গল্প দিয়ে। ১০-১২ গাছা হলেও মোল্লা নাসির উদ্দিনের দাড়ি নিশ্চয়ই ছিল, আর তার ছিল একটা সুপার ইন্টেলিজেন্ট গাধা। সোভিয়েত দেশে ভ্যালেন্তিভিচ প্লেখানভের পর ঝানভ নামে এক সুপার ইন্টেলিজেন্ট গাধা যেমন ছিল, ঠিক তেমনি হুবহু অবিকল ব্রিটেনের
অমন গাধা টেরি ইগলটন আর ইউরোপের অমন গাধা ফ্রেডরিক জেমিসন। বাদামি হোক বা সাদা, গাধারা চিরকাল গাধাদের দলে টানে। একটা গাধা চ্যাভো চ্যাভো করলে অন্য গাধারাও চ্যাভো চ্যাভো আরম্ভ করে দেবে। মোল্লা নাসিরুদ্দিনের নিশ্চয়ই দাড়ি ছিল। লেনিন আর স্ট্যালিনের যদি অমন ধারা দাড়ি থাকতো তাহলে আজকে পৃথিবীর এদশা হতো না। গোপাল ভাঁড়েরও দাড়ি ছিল জানেন তো। ওর হাওড়ার গ্রামে মুড়ি নারকল খেতে খেতে সেদিন অরবিন্দ প্রধান বলল, ওর মতে গোপাল আসলে নাপিত ছিলেন তো, তাই উচ্চবর্ণের লোকেরা ওনার নামে ভাঁড় জুড়ে দিয়েছে। সুকুমার সেন তো অস্তিত্বই নাকচ করে বলেছেন যে আসলে গল্পগুলো রাজা কৃষ্ণচন্দ্রের পার্শ্বচর দেহরক্ষী বাঘ বিদগ্ধ শঙ্কর তরঙ্গ মহাশয়ের তৈরি। বুঝুন ঠেলা একবার, যে গল্পগুলো কৃষ্ণচন্দ্রের এস্টাবলিশমেন্টকে তুলে আছাড় দিচ্ছে তাকে বলে কিনা গ্রাম্য আর অশ্লীল। আরে বাবা, সাবঅল্টার্ন কাউন্টার ডিসকোর্স অমন হবে না তো কি শহুরে আর শেকড়হীন ভাড়াটেদের ন্যাকাচিত্তির ফ্যান্টা ফ্যাচাং হবে? সাবঅল্টার্ন বলে অরবিন্দ গর্বে টইটম্বুর বলে, আমি হলুম মাহিষ্য, বুঝলেন তো। হ্যাঁ তা ঠিক। আমার যখন দাড়ি ছিল না পশ্চিমবাংলায় অফিসের কাজে গ্রামেগঞ্জে গিয়ে কি গোলক ধাঁধাতেই না পড়েছি। যেমন অনেকটা এরকম, আপনার নাম তো নিমাজ খাঁ তাই না? সেন্সাস রিপোর্টে দেখছি এ গাঁয়ে 27টা পরিবার। তা আর কাউকে দেখছি না গাঁয়ে, ঘর দালান সব ফাঁকা। সবাই কোথায় গেছে বলুন তো? হোসেন মন্ডলের তেল নুনের দোকান বন্ধ, ওর সামনের মাঠে মসজিদ তালা বন্ধ। চাষাবাদের কিছু খবরাখবর জানতে চাইছিলাম। কোনো কথা বলবো নি বাবু। আরবারে এক বাবুকে বলার পর তিলডাঙ্গার বাবুরা খুব মেরেছিল। দেখেন হাতে পায়ে কালশিটে পড়ে গেছে। জমিন নাই, দূরে খাটতে যাই, সে যাওয়াও বন্ধ করে দিয়েছে। রোগ জারি হলে হাসপাতালেও যেতে দেয় না। বাবু সম্বন্ধে বুঝে গিয়েছিলাম আমার কিছু একটা নেই, যার দরুন আমি সুব্রমণিয়াম, তারাপুরকর, খান্নার মতো সফল হতে পারছি না। তবু আরেক গাঁয়ে গিয়ে ভাবলাম এক মহিলার সঙ্গে কথা বলে দেখি, যদি চাষাবাদের তথ্য পাই। আপনি তো ফরিদা? না 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 না, আমি কোনো কথা কইবনি বাপু। আমার মেয়ে ঝুরি খাতুনকে ওরা টেনে নিয়ে যেতে চেয়েছিল, আমি বঁটি নিয়ে তেড়ে যেতে ওরা পালায়, পরে এসে মেয়েকে বেদম মারে। সেই দিনকেই আমার কোল থেকে আমার এই ছোট্ট ছানাকে কেড়ে নিয়ে যায় বাঁকুড়ার জাঙ্গালে। আমার জায়রা গিয়ে ছাড়িয়ে আনে। 3 দিন পর ওরা এসে বলে, তোর স্বামী ঘরে অস্তর লুকিয়ে রেখেছে, বের করে দে। আমি দিতে পারিনি, শুধু চাষির ঘরে নাঙল, কাস্তে আর হাতুড়ি দিয়ে দিই। কাস্তে হাতুড়ি দিয়ে দিলেন? আর তো কিছু ছিল না। ওরা বললে বন্দুক আছে। আমরা গরিব, বন্দুক কোথায় পাবো? ওরা শুনলেনি। নজরুল ঘুমোচ্ছিল, মাটি থেকে ওকে হ্যাঁচকা মেরে টেনে নিয়ে গেল। এবার আমি জায়দের সঙ্গে নিয়ে বনের ধারে বাবুদের অফিসে গিয়ে পায়ে পড়ে কেঁদে ছাড়িয়ে নিয়ে এলাম ছানাকে। বাবুরা বলে, ওর বাপ অন্য দল করে, বংশ রাখা যাবে নি, নুনু খান কেটে নিবে। তাই বাপের বাড়ি পাইলে এসছি। এখন এসব কথাবার্তা থেকে কি আমন ধানের ক্রপিং ইন্টেন্সিটি ক্যালকুলেট করা যায়? বিঘা প্রতি ইন্টারনাল রেট অফ রিটার্ন হিসাব করা যায়? অপটিমাম কস্ট বের করা যায়? ল্যাসপেয়ার্স ইন্ডেক্স কষা যায়? কস্ট আউটপুট রেশিও বের করা যায়? অথচ ভারত সরকার, রিজার্ভ ব্যাংক, IMF সবাই জানতে চাইছে। ভালো হলো যে সার্বজনীন ভাইরাল ফিভারে আমিও আক্রান্ত হলুম। টানা ছুটি, দাড়ি গজিয়ে গেল, হাত বুলিয়ে দাড়ি আদর করি। এই ফাঁকে মুখে তো অফুরন্ত হাই। ছেলে মেয়েকে ওদের ছোটবেলার যে জুনিয়র এনসাইক্লোপিডিয়া কিনে দিয়েছিলাম তার ছবি দেখেই টাইম পাস। হাই তুলতে তুলতে দাড়ি খুঁজি, নানা রকম জ্ঞান বিজ্ঞানের দাড়ি। গুরু নানকের দাড়ি ছিল, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। থিরুভাল্লুভারের দাড়ি ছিল, তামিল ভাষার সন্ত কবি। ছত্রপতি শিবাজির দাড়ি ছিল, মারাঠা শক্তির স্থাপক। সুরেন্দ্রনাথ ব্যানার্জির দাড়ি ছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতার প্রতিষ্ঠাতা। মাইকেল মধুসূদন দত্তের দাড়ি ছিল, অমিত্রাক্ষর ছন্দের উদ্ভাবক। দাদাভাই নওরোজির দাড়ি ছিল, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয়। বিনোবা ভাবের দাড়ি ছিল, ভূদান আন্দোলনের হোতা। জামশেদজি টাটার দাড়ি ছিল, ভারতবর্ষে ইস্পাত শিল্পের দিকদর্শক। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, বাংলা সাহিত্যে একমাত্র নোবেল পুরস্কার বিজেতা। যীশুখ্রিস্টের দাড়ি ছিল, ঈশ্বরের পুত্র। কার্ল মার্কসের দাড়ি ছিল, মার্ক্সবাদের জনক। আর্কিমিডিসের দাড়ি ছিল, ঘনত্ব মাপার প্রথম বিজ্ঞানী। লিওনার্দো দা ভিঞ্চির দাড়ি ছিল, মোনালিসার চিত্রকর।
সিগমুন্ড ফ্রয়েডের দাড়ি ছিল, আধুনিক মনস্তত্ত্বের প্রদর্শক। হেরোডোটাসের দাড়ি ছিল, মানুষের সব রকম আবেগের নাট্যকার। টমাস কার্লাইলের দাড়ি ছিল, ফরাসি বিপ্লবের লিপিকার। কনফুসিয়াসের দাড়ি ছিল, চীনের প্রথম ধার্মিক ভাবুক। মোজেসের দাড়ি ছিল, ঈশ্বরের 10টা নির্দেশ পেয়ে ইহুদি আইন বানিয়েছিলেন। ফ্রান্সিস অফ আসিসির দাড়ি ছিল, ফ্রান্সিসকান ব্রাদারহুডের প্রবর্তক। সক্রেটিসের দাড়ি ছিল, যুব সমাজকে নষ্ট করার তত্ত্বের অভিভাবক। প্ল্যাটোর দাড়ি ছিল, যিনি বলেছিলেন যে যা শুভ তাই জীবন। অ্যারিস্টটলের দাড়ি ছিল, আলেকজান্ডারের শিক্ষক। ফ্রেডরিক অ্যাঙ্গেলসের দাড়ি ছিল, কমিউনিস্ট ম্যানিফেস্টোর যুগ্ম লেখক আর দাস ক্যাপিটাল বইটার সম্পাদক। অগস্তে রোদার দাড়ি ছিল, ভাস্কর্যে আলো ছায়া ধরে রাখার আবিষ্কর্তা। জিওভানি প্যালেস্ত্রিনার দাড়ি ছিল, ইউরোপীয় রেনেসাঁসের সঙ্গীতকার। পিটার চাইকোভস্কির দাড়ি ছিল, সিম্ফনি কবিতা আর ব্যালে সঙ্গীতের বিখ্যাত রুশ কম্পোজার। বইটার রঙিন ছবিগুলো দেখা শেষ করে তন্দ্রাচ্ছন্ন ছিলাম। হঠাৎ মনে পড়ল, আরে ফিদেল কাস্ত্রোর তো দাঁড়িয়ে আছে। ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, ওনারা প্রথমে বিপ্লব করে একনায়ক উৎখাত করেছিলেন। বিপ্লব করার সময় ওনারা মার্ক্সবাদী ছিলেন না। বিপ্লব সফল হবার পর উচিত সরকারি কাঠামো খুঁজতে খুঁজতে ওনারা সমাজবাদী কাঠামোটাকেই সবচেয়ে ভালো মনে করেছিলেন। আগে ওনাদের দাড়ি বড় হয়েছে, পরে বিপ্লব, আর তারপর মার্ক্সবাদ। রানী প্রথম এলিজাবেথ আর পিটার দি গ্রেট দাড়ির উপর ট্যাক্স বসিয়েছিলেন, তবুও লোকে দাড়ি রাখত। তাই ঠিক করলুম যে দাড়িটা বাড়ছে বাড়ুক, আর কামাবো না, শুধু ছাঁটবো। ফল হাতে নাতে পেলুম। অফিসে পা দিতেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মীরা বেণুগোপালন বললে, হাই হ্যান্ডসাম, ইউ লুক মারি ক্যাটারি, কিপ ইট, ডোন্ট সেভ, ইউ স্মেল লাইক অ্যাব্রাহাম লিঙ্কন। নারীরা এরকম পরপুরুষের গায়ের গন্ধ নিয়ে চিন্তা করে কেন? জিজ্ঞেস করেছিলুম সুদক্ষিণাকে। সুদক্ষিণা চট্টোপাধ্যায় বলতে পারেনি, বোধহয় ওর কোনো পুরুষ সঙ্গীর গন্ধহীনতার কথা ভাবছিল। ট্যুরে পশ্চিমবাংলায় গিয়ে প্রথম দিনেই টের পেলুম আমার দাড়িনন্দিত অবস্থাটা, যখন জেলার সরকারি অফিসাররা আমার সঙ্গে ইংরেজি আর হিন্দিতে কথা শুরু করলো। আমিও ইংরেজি আর হিন্দি চালিয়ে গেলাম। এ যে দেখি গাছে গাছে ক্যানারি পাখি। মাঠে ঘাটে জেলে তাঁতি চাষিদের সঙ্গে হিন্দিতে কথা বলি, চাষাবাদ নিয়ে প্রশ্ন করি, ওরা ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলে, কিন্তু যা যা জানতে চাই ঠিক ঠিক উত্তর পাই। একবারও বলবনি বলবনি বলে না। হা হা, কেউ বুঝতে পারে না আমি বাঙালি। যদি জানতো যে আমি বাঙালি তাহলে চেপে যেত, ভাবতো আমি এই দল কিংবা ওই দলের, এই নেতার ছায়াতলে কিংবা ওই নেতার পদতলে, এই ঝান্ডার ডান্ডা তাড়িত কিংবা ওই ঝান্ডার ডান্ডা কবলিত, এই দাদার অ্যালসেশিয়ান কিংবা ওই কমরেডের পমেরানিয়ান। লোকে মাতৃভাষাকে যে এত ভয় পায় তা তো দাড়ির জন্যই বুঝতে পেরেছিলুম। দাড়িটা আমার সঙ্গে পার্মানেন্টলি থেকে গেল। এখন দাড়িটা কামিয়ে ফেলতে বলছে সবাই। চাকরি থেকে অবসর নিয়েছি বলে নয়, অবসর নিয়েছি তো বেশ কয়েক বছর আগে, আমেদাবাদ যাচ্ছি বলে। আমেদাবাদে দাঙ্গা শুরু হয়েছে। সবাই বলছে স্টেশনে নামতেই মুসলমান ভেবে কচুকাটা করবে। অজিত ভৌমিক বললে, আপনি তো সিনিয়র সিটিজেন, কনসেশন পাবেন, দাড়ি কামিয়ে বাই এয়ার চলে যান, এয়ারপোর্টটা গোলমাল এরিয়া থেকে দূরে, সাবরমতী নদীর ওপরে। আমার ভারী ভরকম শালি পাপা ওর বোনকে উস্কায়, তোরা করছিস কি, এই দাঙ্গার মাঝে কেউ যায়? দাঙ্গা থামুক, তারপর জামাইবাবুকে দাড়ি কামিয়ে নিয়ে যাবি। তুইও বোকার মতো চুড়িদার পরে যাসনি যেন, তার উপর তুই তো আবার সিঁদুর পরা ছেড়ে দিয়েছিস। কতবার বললুম এটা তোর মুম্বাই নয়। আচ্ছা ঝামেলা, আমাকে মুসলমান অবাঙালির অভিনয় করে কাজ চালাতে হয়েছিল, এখন আমার স্ত্রীকে হিন্দু বাঙালির অভিনয় করে কাজ চালাতে হবে। না, দাড়িটা কামানো যাবে না, অন্তত আমেদাবাদ থেকে ফিরে না আসা পর্যন্ত। আমেদাবাদে আমি আর আমার স্ত্রী যাচ্ছি নাতনি মিহিকার প্রথম জন্মদিন উদযাপন করতে। দাঙ্গা হোক বা পাঙ্গা, যেতে আমাদের হবেই। বিয়ের 7 বছর পর মেয়ের বাচ্চা হলো, এখন নাতনির জন্মদিনে ওর সঙ্গে গিয়ে একটু খেলবো। সেই 25-30 বছর আগে যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন যা খেলেছি, কতকাল হয়ে গেল বাচ্চাদের সঙ্গে খেলিনি। মহা ফ্যাসাদে ফেলে দিয়েছে এই গুজরাটিগুলো। ওরা তো গাছপাতা খায়, আমরা তো মাছখোর, তাহলে ওরা খুন খারাপিতে নেমে গেল কেন?
আজ পর্যন্ত কোনো গুজরাতিকে তো পরমবীর চক্র পেতে শুনিনি। খুনোখুনিকে জনপ্রিয় করে তুলল কি করে? মুখ্যমন্ত্রী বলল আর দলে দলে লোক সারা গুজরাট জুড়ে মুসলমানদের কচুকাটা করতে লাগলো, তা কখনো হয় নাকি? যদি না খুনেরা অনেক দিন আগে থেকে আঁটঘাট বেঁধে সর করে তোড়জোড় করে রাখে। আমাদের মুখ্যমন্ত্রী তো রোজই বলছেন এখনই করুন, এখনই করুন, এখনই করুন, কিন্তু কেউ কি শুনছে? 25 বছর ধরে আটঘাট বেঁধে সর করেছে যে কুটোটি নাড়বে না। মুখ্যমন্ত্রীর কথা দোকান দিয়ে শুনে পোঁত দিয়ে বার করে দেয়। ছোট কাকার সঙ্গে কোতরঙে দেখা করতে গেছিলাম, তা উনিও বললেন এখন যাস নে, এখন বানাসকাঁথা, সুরেন্দ্রনগর, রাজকোট, জামনগর, জুনাগড়, ভাগনগর, কচ্ছ, গান্ধীনগর, বুলসর চারদিক ময় খুনোখুনি চলছে। তোর আবার দাড়ি রয়েছে, তোর বউও শাঁখা সিঁদুর পরে না, পরে যাসক্ষণ। দ্বারকাটাও ঘুরে আসতে পারবি, আমার হয়ে পুজো দিয়ে দিস। আমি গেছিলুম বছর 50 আগে, সোমনাথ মন্দির, শত্রুঞ্জয় পাহাড়ে জৈন মন্দির, উদয়ওয়াড়ায় পার্সিদের অগ্নি মন্দির, মধেরায় সূর্য মন্দির, কত জায়গায় গেছিলুম। এখন তো বাতে কাইল হয়ে বাইরেও বেরোতে পারি না, তোর কাকিমাই সব করছে। আমি বললুম কি আর দেখবো ঘোড়ার ডিম, সারা জীবন দেখে দেখে তো হাল্লাক হয়ে গেলুম। এখন যাচ্ছি নাতনিকে দেখতে, ওর প্রথম জন্মদিন, কবে পটল তুলবো তার ঠিক নেই, ওর সঙ্গে একটু খেলবো, বাচ্চার আগডুম বাগডুম ভাষায় কথা কইব। যাক, ছোট কাকা অন্তত দাড়িটা কামাতে বললেন না। ঠাকুরদার দাড়ি ছিল 19 শতকেই রেনেসাঁসি দাড়ি। ঠাকুরদার বাবার দাড়ি ছিল সুলতানি দাড়ি। আমার দাড়িটা তো গ্রো অ্যাজ ইউ লাইক। হাওড়া থেকে একটাই ট্রেন, 8034, হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। রাতে 8টা 20-তে ছাড়ে, 44 ঘন্টার জার্নি। সকাল 5টাতেই চলে এসেছিলুম। 6টা থেকে মোড়ে মোড়ে অবরোধ আর বুকনিবাজির ঝুটঝামেলা এড়াতে কি একটা গণপ্রতিবাদ আছে যেন। সেকেন্ড এসি প্রায় ফাঁকা। বাঙালি যাত্রী বলতে একটা এনজিও দল আর 3 জন গোপপুরে ভুরিদাস গুজরাটি। মহিলা বলতে এনজিও দলে 3টি উতল হাওয়া যুবতী। গুজরাতিগুলো যেতে আসতে আমাদের উদ্দেশ্যে কাঁচা পাকা ভুরু কোঁচকাচ্ছে। আমার স্ত্রী ওর জার্নি ড্রেস, কালো কালো ফুল আঁকা চুড়িদারটাই পরেছে। ওর চিরকেলে আশঙ্কা রাতে ঘুমাবার সময় শাড়ি কোথায় উঠে যাবে ঠিক নেই। কলেজে হকি খেলার সময় থেকে ট্রেনে চুড়িদার পরছে, অথচ হকি খেলতো হাফ প্যান্ট পরে। স্টেশনে ছাড়তে এসে শতদল দত্ত বলেছিল সোজা আহমেদাবাদ না গিয়ে এখান থেকে বম্বে মানে মুম্বাই, তারপর 2-4 দিন মুম্বাইতে কাটিয়ে ওখান থেকে আহমেদাবাদ যেতে পারতেন। সেরকম বুঝলে মুম্বাইতে দাড়িটা কামিয়ে তারপর রওনা দিতেন। আপনার ছেলে মুম্বাইতে আছে, অসুবিধার স্কোপ নেই। অবশ্য এই ট্রেনে যেতে যেতেই তো হাওয়া বুঝতে পারবেন, রাস্তায় বোধহয় গোধরা পড়ে। বেগতিক বুঝলে ট্রেনেই দাড়িটা কামিয়ে নেবেন, বৌদিও সিঁদুর টিঁদুর পরে নেবেন। ওকে বলেছিলুম যে সেভিং সেট চাকরি করার টাইমে সান্তাক্রুজে ফেলে দিয়েছিলুম, আর সিঁদুর কারোর বাড়িতে কেউ পরিয়ে না দিলে তোমার বৌদি পড়ে না। শতদল বলেছিল লিপস্টিক আছে তো, তাই দিয়ে সিঁদুর পরে নেবেন। গুজরাতে ট্রেন ঢুকতে সুরাত ছাড়ার পর এনজিও দলের এক যুবতী আর এক প্রৌঢ় এলেন আমাদের সঙ্গে গপ্প করতে। কোথায় থাকি, কেন যাচ্ছি, কোথায় চাকরি করি ইত্যাদি জানার পর মেয়েটি বলল, আঙ্কেল আমাদের গাড়ি আসবে স্টেশনে, আপনি বলবেন, আমরা সেফলি পৌঁছে দেব। রায়টে অ্যাফেক্টেড এরিয়াগুলোর ম্যাপ আমাদের কাছে আছে। বুঝলুম ওরা প্যাসেঞ্জার চার্টটায় চোখ বুলিয়েই আমাদের কাছে এসেছে। প্রত্যেকবারই দেখি প্যাসেঞ্জার চার্টে সলিলার নামটা ইংরেজি আর হিন্দিতে শাকিলা টাইপ করে দেয়। নামের সঙ্গে চেহারার মিল খুঁজে পেয়েছে। ধন্যবাদ জানিয়ে বললুম যে আমার জামাই ওর গাড়ি নিয়ে স্টেশনে আসবে। সলিলা যে শাকিলা হয়ে গেছে সেই ভুলটা ভাঙিয়ে ওদের লজ্জায় ফেলা অনুচিত মনে হলো। দুপুরে ভারুচে গপ্প করতে এলেন 3 গুজরাটির একজন। আমার সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহের পর আমার মেয়ে জামাইয়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন। 2টো কার্ড দিলেন, ওনার 2টো দোকানের, একটা ডিপার্টমেন্টাল স্টোর, অন্যটা বাচ্চাদের পোশাকের। মালিকের নামেই স্পষ্ট যে উনি সিন্ধি। দেশভাগে প্রচুর সিন্ধি গুজরাটে চলে এসেছিল। টাকা রোজগার ছাড়া ওরা আর কিছু ভাবার বিশেষ সময় পায় না। ইনি ট্রেনেতেও প্রসপেক্টিভ খদ্দের খুঁজছেন। একটু পরে আবার ফিরে এলেন আধুলির মাপের ছোট্ট প্লাস্টিক ডিবে নিয়ে। খুলে আমি ব্যাপারটা বুঝে ওঠার আগেই গুঁড়োটা দিয়ে আমার কপালে তিলক কেটে দিলেন। বললেন, এটা আনহার্মফুল রেড কালার, আপনার দাড়ির জন্য গোলমাল ফেস করতে হতে পারে বলে লাগিয়ে দিলুম। দাড়ি তিলক মানে শিবসেনা।
আমার কাছে খদ্দেরের ধর্ম গুরুত্বহীন, দাড়ি থাকলে হিন্দু এরিয়ার তেলক কেটে বেরোন আর মুসলমান এরিয়ায় মুছে ফেলুন, ব্যাস কৌটোটা রেখে দিন। উনি যেতে সিটের নিচে রেখে দিলুম বস্তুটা। 4টে নাগাদ আমেদাবাদ পৌঁছলুম। খিদে পেয়ে গিয়েছিল, যা খাবার সঙ্গে নিয়ে বেরিয়েছিলুম সবই বড়দার আগেই ফুরিয়ে গিয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পরে বাইরের খাবার খাই না। স্টেশনে নামতেই মেয়ে জামাই ছুটে এলো। মেয়ে অনুশ্রী বলল, কি করেছো কি, কপালে সিঁদুর ফিঁদুর লাগিয়ে ধর্মকর্ম শুরু করলে নাকি? ছি! মনে পড়তে পুঁছে ফেললুম রুমাল দিয়ে। ওদের বললুম ঘটনাটা। কার্ড দুটো নিয়ে জামাই প্রশান্ত বলল, আরে এরা তো মহাচোর, সব জিনিসের বেশি বেশি দাম নেয়। সলিলা খবরাখবর করতে প্রশান্ত বলল, দাঙ্গার জন্য মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের, সেই সব তো মুসলিম এরিয়ায় পাওয়া যায়। ফলের মার্কেটটাও ওদিকে। মিহিকার বেশ অসুবিধাই হচ্ছে, কলা খেতে শিখেছে, আপেল সেদ্ধ করে দিলে খায়। আমরা একেবারে ফোর্সড গুজরাটি লাইফ লিড করছি, এবেলাও ঘাস পাতা ও বেলাও ঘাস পাতা। অনুশ্রী বলল, যাক দাড়িটা কামাওনি, আমার তো চিন্তা হচ্ছিল যে শেষে ভয় কামিয়েই ফেললে বুঝি। টেলিফোনে তোমায় বলেছিলাম তো যে মিহিকার চুল ঘাঁটতে খুব ভালো লাগে। প্রথম জন্মদিনে দাদুর দাড়ি নিয়ে খেলতে না পারলে তোর মনই খারাপ হয়ে যেত। শুনছিলেন মলয় রায়চৌধুরীর লেখা গল্প মিহিকার জন্মদিন আমার কণ্ঠে। ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধব পরিচিত জনের মধ্যে শেয়ার, আর ভালো না লাগলে বা লাগলেও সে নিয়ে 2-4টে মন্তব্য, মানে যেসব নিত্য নৈমিত্তিক আবদার রাখি আর কি, সে সবই রইল। সাবস্ক্রিপশনের কথাটাও মনে করিয়ে দিই, কারণ গল্পের পাশাপাশি উপন্যাসও তো চলছে এখন, কাজেই কবে কোথায় কি হচ্ছে তা জানার জন্য নোটি পেতে হবে তো নাকি। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায় এবং শোনায় থাকুন। দেখা হবে আবার যথাসময়েই। আজ আসি।